অনেক দিন তো হলো, এই বাড়িতে তোমাদের আমি আর রাখতে পারবো না। আগেই তো বলেছি, এই জমি এই বাড়ি সমস্ত কিছু আমার নামে লেখা রয়েছে। এই বাড়ি ছেড়ে আজই তোমাদের বেরিয়ে যেতে হবে। এই বাড়ি জমি সমস্ত কিছুই আমার স্বামীর আর ছেলের। তুই আমায় এই বাড়ি থেকে বের করে দিবি? জমিদারের কাছে জমির দলিল আছে, তাতে বাবা জমি আমাদের নামই করে দিয়ে গেছে। বিশ্বাস করো, আমি এমন কিছুই করিনি। দাদা নকল দলিল বানিয়েছে, আর নকল দলিল বানিয়ে সেই দলিলের সমস্ত জমি জমা বাবাকে দিয়ে আর আমায় দিয়ে লিখিয়ে নিয়েছিল এক সময়। সেটা যদি করেও থাকি তাহলে এখন তুই কিছুই করতে পারবি না। আর আমার বাড়িতে থেকে মা সব সময় তোর পক্ষে কথা বলেছে, আর তাই মাকেও তোর সঙ্গে বেরিয়ে যেতে হবে। কিন্তু আমাদের এই ছোট্ট মেয়েটাকে নিয়ে আর মাকে নিয়ে আমরা এখন কোথায় গিয়ে উঠবো? এখান থেকে বেরিয়ে গেলে পথে পথে ভিক্ষা করে খেতে হবে যে। তাতে আমি কি করতে পারি? এই বাড়িতে তোদের থাকতে হলে আমার চাকর হয়ে থাকতে হবে। আমি যা বলবো তাই শুনতে হবে। তোকে আর মাকে আমার পায়ের নিচে থাকতে হবে, বুঝলি? কেন তোমরা এমন করছো জেঠিমা? আমার মা বাবা ঠাকুমাকে তোমরা এমন কষ্ট কেন দিচ্ছ? আমি আর তোমাদের কাছে থাকবো না। বাবা মা, এখনই আমরা এখান থেকে চলে যাব। তোমরা যখন চাও আমরা এই বাড়ি থেকে দূরে কোথাও চলে যাই, তাহলে সেটাই হবে। আমরা চলে যাব, তবে মনে রেখো, শুধু জমি জমা সম্পত্তি দিয়ে কিন্তু সুখ পাওয়া যায় না। আমার কাছে মা আছে, আমার পরিবার আছে, এরাই আমার কাছে সব। তাই আমি চলে যাব, তোমরাই থাকো। তাই যাও না, নিয়ে যাও সবাইকে। আমি তো সেটাই বলছি তখন থেকে। তোমরা চলে গেলেই আমরা বাঁচবো। এতগুলো মানুষ সারাদিন আমাদের বাড়িতে থাকবে, এটা আমার পছন্দ না। তাছাড়া কাজকর্ম তো তোমরা কিছুই করো না, আমাকেই খেটে মরতে হয়। আর আমার স্বামীর ব্যবসায় আমাদের টাকায় তোমরা সবাই। কিসের ব্যবসা? আমার স্বামী মানে তোমাদের বাবার আর আমার কথাতেই ওই ব্যবসাটা আমার স্বামী তার বড় ছেলেকে দিয়েছিল, আর ছোট ছেলেকে জমি জমা দেখতে দিয়েছিল। সে ভেবেছিল কোনো অসুবিধা হলে ছোট ছেলের জমি জমা সম্পত্তির সঙ্গে বড় ছেলে ব্যবসাটাও সামলাবে। কিন্তু তোমাদের মনে যে এমন কিছু আছে, কি করে বুঝবে? তুমি আমার ঠাকুমাকে ধাক্কা মেরে ফেলে দিলে। তুমি ভালো না। চলো ঠাকুমা, মা, বাবা, এখান থেকে আমরা অনেক দূরে চলে যাব, অনেক দূরে। তাই চল, এইখানে আর এক মুহূর্ত নয়। তোদের সঙ্গে এত বড় অন্যায় করে মিথ্যে কথা বলে জাল দলিলে টিপছাপ দিয়ে জমি জমা সবকিছু কেড়ে নিয়েছো, আর তোরা কিছুই করবি না। এখনই আমার সঙ্গে চল, জমিদারের কাছে যাব আমরা। এর বিহিত করতেই হবে। জমিদার মশাই আমাদের সাহায্য করবে শুনেছি। জমিদার মশাই ভালো মানুষ, তবে তিনি তো বড় মানুষ, ব্যস্ত মানুষ। তার সঙ্গে কি দেখা করা যাবে? না রে, তেমন কিছুই নয়। জমিদার মশাই ভালো মানুষ, তিনি সবার সঙ্গে দেখা করেন। তাছাড়া আমার এই গ্রামের সবার জমি জমা দলিলপত্র তার কাছেই থাকে। অনেক দিন তো হলো, এই বাড়িতে তোমাদের আমি আর রাখতে পারবো না। আগেই তো বলেছি, এই জমি এই বাড়ি সমস্ত কিছু আমার নামে লেখা রয়েছে। এই বাড়ি ছেড়ে আজই তোমাদের বেরিয়ে যেতে হবে। তুই আমায় এই বাড়ি থেকে বের করে দিবি? জমিদারের কাছে জমির দলিল আছে, তাতে বাবা জমি আমাদের নামই করে দিয়ে গেছে। বিশ্বাস করো, আমি এমন কিছুই করিনি। দাদা নকল দলিল বানিয়েছে, আর নকল দলিল বানিয়ে সেই দলিলের সমস্ত জমি জমা বাবাকে দিয়ে আর আমায় দিয়ে লিখিয়ে নিয়েছে। সব কথাই তো মন দিয়ে শুনলাম, কিন্তু দলিলপত্র আমার লোকেরা যা দেখলো, তাতে তো সমস্ত জমি জমা সম্পত্তি তোমার দাদা রামের নামে করা হয়েছে। তুমি নিজেও তাদের চুপচাপ সই করে দিয়েছো। তখন তো বুঝতে পারিনি, দাদা যেখানে বলেছে সেখানেই টিপছাপ দিয়েছি। বাবাও তাই করেছে, কিন্তু এখন বুঝতে পারছি ও আমাদের পথে বসিয়েছে জমিদার মশাই। দেখো, আমি রামের সঙ্গে কথা বলবো, তবে তোমার দাদাকে তো আমি চিনি। এত সহজে সে কিছু শুনবে বলে মনে হয় না। তুমি বললে লোকজন দিয়ে তাকে বাড়ি থেকে উৎখাত করে তারপর তোমার সেখানে বসার ব্যবস্থা করতে পারি। না জমিদার মশাই, সে কাজ করতে হবে না। কিন্তু জমিদার মশাই, আপনাকে বড় চিন্তিত বলে মনে হচ্ছে। আমার মেয়েটা কয়েকদিন ধরে হঠাৎ করে দৃষ্টিশক্তি হারিয়েছে।
কবিরাজ বৈদ্য কোনো কিছুতেই কাজ হচ্ছে না। কি যে হয়েছে কিছুই বুঝতে পারছি না, না খেতে পারে না ঘুমোতে পারে। আমি ঠিক করেছি যে ওই চোখের দৃষ্টি যে ফিরিয়ে দিতে পারবে তাকে আমি 10 বিঘা জমি দান করব, 2টো পুকুর ও তার সঙ্গে 10টা গরুও দান করব বলে প্রচার করেছি। তারপরেও কে আমার মেয়েটাকে বাঁচাবার জন্য এগিয়ে এলো না। আমি একবার চেষ্টা করে দেখতে পারি কি? জমিদার মশাই, আমার মা অনেক কিছু জানে, তাই আমি অনেক কিছু শিখেছি। আমি নিজে না পারলে মার কাছ থেকে জেনে এসে আপনার মেয়েকে সুস্থ করার চেষ্টা করতে পারি, কিংবা আমার মাকে এখানে আনার ব্যবস্থা করলে। তাহলে তো খুব ভালো হয়। তোমার মাকে আমি এক্ষুনি এখানে নিয়ে আসার ব্যবস্থা করছি। তবে তুমি একবার গিয়ে দেখে আসবে, চলো। ঘরে এখন কেউ আসবে না, তোমার কথা মতো সবাইকে আমি এই ঘর থেকে চলে যেতে বলেছি। আমায় একটু বিশ্বাস করতে হবে। জমিদার মশাই, আপনি এই ঘর থেকে চলে যান, আমি এখানে একা থাকবো। আপনি দরজার বাইরে যাবেন, দরজা খোলা রাখবেন, আমি ডাকলেই সঙ্গে সঙ্গে চলে আসবেন। এই যে শুনছো, আমার দিকে তাকাও তো তুমি। তোমার কি হয়েছে দেখি? তোমার 2টো চোখ তো। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, তুমি কথা বলতে পারছো না, তাই তো? মা কি যেন বলেছিল, মনে পড়েছে। তোমার মাথার উপর হাতটা রাখি, তারপর সেই গোপন মন্ত্রটা 3বার বিড়বিড় করে পড়ে দিই, আর তোমার 2টো চোখের ওপর ডান হাতের ওপর হাত দিয়ে দেখি আমায় সাহায্য করে কিনা ওপরওয়ালা। আমায় শিখিয়েছিল তা আজ কাজে লাগে কিনা। এই মেয়েটির চোখের দৃষ্টি ফিরিয়ে আনতে পারলে মেয়েটির অনেক ভালো হবে। হে কি, আমি তো আগের মতো সবকিছু দেখতে পাচ্ছি। বাবা, বাবা, তুমি কোথায়? আমি সবকিছু দেখতে পাচ্ছি। আমার মেয়ে চিৎকার করে ডাকলো মনে হচ্ছে। কি হচ্ছে বলো তো রতন? ভেতরে তোমার বন্ধু রাখাল আমার মেয়েটাকে ঠিক করে দিয়েছে নাকি? বাবা, আমি সম্পূর্ণ ঠিক হয়ে গেছি, আমি আগের মতো দেখতে পাচ্ছি। আমার মন বলছিল রাখাল আমার মেয়েকে ঠিক করে দিতে পারবে। ও সত্যি খুব ভালো মানুষ, আর তুমি এত ভালো কাজ করেছো যে কি বলে তোমায়। আপনাদের সাহায্য করতে পেরেছি, এই অনেক। তাহলে ঠিক আছে জমিদার মশাই, এখন আমি আসলাম। আমায় তো রতনদের বাড়িতে থাকতে হচ্ছে, নিজের কিছু একটা ব্যবস্থা তো করতে হবে। এভাবে যতই হোক রতনের বাড়িতে তো আর থাকা যায় না। এসব মানুষদেরকেও বাড়ি থেকে তাড়িয়ে দেয়, তা আবার নিজের বাড়ির লোক। না, রাম আর কৃষ্ণার একটা ব্যবস্থা আমি করব। তুমি আমার মেয়েটাকে আগের মতো করে দিয়েছো, তোমায় আমি নিরাশ থাকতে দেবো না। আপনার মেয়ে ঠিক হয়ে গেছে, আর কিচ্ছু হবে না। কেউ একজন দুষ্টু বুদ্ধি করে তার চোখের দৃষ্টি কেড়ে নিয়েছিল। যে করেছিল সে আপনার ক্ষতি চাই। কে করেছিল আমি বুঝতে পারলাম না, তবে আশা করি এখন আর কোনো ক্ষতি হবে না। তোমার কথাই যেন সত্যি হয় রাখাল। তুমি একটু বাইরে বসে অপেক্ষা করো, আমি এখনই আসছি। আমি সত্যি কথা বলছি রতন, জমিদার মশাইয়ের মেয়ে ঠিক হয়ে গেছে। এবার জমিদার মশাই যদি সত্যি সত্যি তার কথা রাখে, তাহলে আমাদের তো আর কোনো কিছুর অভাব থাকবে না। 10 বিঘা জমি, পুকুর, গরু সব কিছু হবে আমাদের। আর এই সব কিছু যদি পাই, তাহলে তো আমি অনেক বড় লোক হয়ে যাব। একেই বোধহয় বলে ভাগ্য, বুঝলি? আর দেখ সময়টা, তোর দাদা ঠিক এই সময়ই তোদের গোটা পরিবারকে ঘর থেকে বাইরে বের করে দিল। তোর সঙ্গে আমার দেখা হলো পথে, আর তারপর জমিদারের কাছে এসে তোর ভাগ্য খুলে গেল। উপরবেলা যা করেন মঙ্গলের জন্যই করেন। রাখাল, তোমায় যে কি বলে ধন্যবাদ দেব। তুমি ওপরওয়ালার মতো আমার কাছে এসে আমার মেয়েটাকে বাঁচিয়ে দিয়ে গেলে। এই কদিন ধরে আমরা যে কিভাবে দিন কাটিয়েছি। বলো বলো, তুমি কি চাও বলো। আপনাকে একটা কথা বলি জমিদার মশাই, 10 বিঘা জমি আমার চাই না। অত জমি নিয়ে আমি কি করব? আমাকে 5 বিঘা জমি দিন, আর এই গ্রামে একটা বড় জায়গাতে আমার একটা থাকার মতো বাড়ি করে দিন। ওই পুকুর আমার লাগবে না। ওই বাড়ির এক পাশে আমার একটা গোয়াল বানিয়ে দিন, আর সেখানে 10টা গরু থাকবে। সেই গরুগুলো যেন ভালো দুধ দেয়, তাহলে 5 বিঘা জমিতে চাষের কাজ করতে পারবো, আর ওই গরুর দুধ বিক্রি করে আমার সংসারও চালাতে পারবো। আপনার কাছ থেকে এর বেশি আমি কিছুই চাই না। রাখাল, তুমি শুধু একজন ভালো মানুষ নও, তার সঙ্গে তুমি একজন সৎ মানুষ। আমার ঘোষণা করা পুরস্কার যে কেউ লুপে নিতে পারতো, কিন্তু তুমি আমার মেয়েটাকে সারিয়ে দিয়ে আর তোমার প্রয়োজনীয় সামান্যটুকুই নিয়েছো। তোমার মনের সমস্ত ইচ্ছে আমি পূরণ করব। আজ এত সুখের মাঝে আমার দুঃখ হচ্ছে, তোমার দাদা তোমায় চিনতে পারলো না।
আর জমিদার মশাই, আমার এত দুঃখের মাঝেও সুখ হচ্ছে। বাড়ি ছেড়ে এসেছি, অথচ আবার আমার সংসারটা নতুন করে গড়ে উঠলো। আজ থেকে রতনও আমাদের সঙ্গে থাকবে। আমার চাষের কাজে সমস্ত দায়িত্ব নেবে রতন। এই জন্যই বলে শেষ ভালো যার সব ভালো তার। চলো চলো, তোমায় বাড়ি পৌঁছে দিই, আর তোমার পুরস্কারের ব্যবস্থাটাও করি। চলো চলো।